আজকেও কেসের বিষয়ে কিছু একটা প্রসেস চলছিল, সেটাও আজকেও হলো না, দেখতে কি ঠান্ডা করে চলে 24 তারিখে দ্বিতীয় মামলা একটা রিট ছিল। 25 তারিখ 24 তারিখে সরি না, গতকালকেই ছিল। 45 নম্বর 44 নম্বর আইটেম ছিল, 41। তো 23 নম্বর আইটেমের পরে যিনি বিচারপতি ছিলেন তিনি আর টোটাল মামলা শোনেননি। ব্যাপারটা আপনাকে বলি, যদি আমরা দেখি যে মনে হয় আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন, যারা লড়াই করছেন, তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা ঘরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন্দা হচ্ছে। হাইকোর্ট থেকে একটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব। যারা এফআইআর নেমড এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন, সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী, তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটাও আমরা দেখছি। আবু সিদ্দিককে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবেন? আমরা আগস্টের 7 তারিখে আবু সিদ্দিক হালদার যেভাবে হত্যা হয়েছে, এবং সাথে সাথে আপনাদের বলি শুধু আবু সিদ্দিক হালদার নয়, রাজ্যের লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে। কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে পিটিয়ে মেরে দিয়েছে, তো বিভিন্ন অভিযোগ তুলে, ছেলে ধরার অভিযোগ তুলে পিটিয়ে মেরেছে। যে আপনি প্রসেন মণ্ডল থেকে শুরু করে ইশরাত আলম, সমগ্র বিষয়গুলোকে নিয়েই আমরা আগস্টের 7 তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে, অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করব। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আবু সিদ্দিক আইএসএফ কর্মী ছিল, সক্রিয় কর্মী ছিল, আপনি আইএসএফের চেয়ারম্যান, কোন সংস্থাকে তদন্ত করার দাবি করছেন আপনি? দেখুন, এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে বিচারক যিনি বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি। আগামী দিন আমরা কী পদক্ষেপ নেব, কোন সংস্থার দিয়ে এগুলোকে বিচার করা দরকার, এগুলো তদন্ত করা দরকার, সেগুলো সব জানাবো। আজকে কি আপনি ভাঙড়ে হ্যাঁ, আজকে আমার ভাঙড়ে পূর্ব নির্ধারিত, ভাঙড়ের সাধারণ মানুষকে যেটা ভাঙড়ের সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়া দরকার, মাঝে মধ্যে আমি যেগুলো যাই, আজকে সেই তারিখটা আছে, ভাঙড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী দেখলাম একবার 75,000 থেকে ক্লাবগুলোকে 85,000 করে দিয়েছেন, গতবার তিনি আবার বাড়ি 1 লাখ করে দিয়ে দিতে পারছেন। দেখুন, এখন মোদিজি আর মমতা দিদি এর রেসারেসি চলছে কে বড় হিন্দুদের লিডার। ওইদিকে বাজেট পেশ হচ্ছে, মন্দিরের জন্য টাকা আসছে, আর এদিকে অর্থ নয়, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, আপনার হসপিটালে মেডিসিন নাই, ডক্টর নাই, রাস্তায় সরকারি বাস নাই। ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ায় কাঠের যে পোলগুলো আছে, ব্রিজগুলো আছে, সেগুলোকে পরিবর্তে কংক্রিটের ব্রিজের কথা যখন বলে, যখন বলছি যে টাকা নাই, দেখছি করছে। স্কুলের টিচার নাই, ডাস্টার নাই, স্কুলের সামগ্রী নাই, সব সময় টাকার অভাব বলছে, আর এইদিকে টাকাটা ওখানে দিচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্লাবগুলোকে হাতে রাখা, ভোটের সময় কাজে লাগাবে বলে। আমি 11 বছর বয়স থেকে কলকাতা 76-2 এপিসি রোডে থাকি, সেই থেকে দেখতে পাচ্ছি বর্তমানে বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে, ঝাড়খণ্ড থেকে যত লোকেরা কলকাতায় কাজে আসতো তারা নেই। ক্রমশই কলকাতার বাস এবং রাস্তাঘাট ফাঁকা হচ্ছে, কাজ নেই। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটা মুখ্যমন্ত্রীর কথা দিই। মুখ্যমন্ত্রী গর্বের সাথে কি বলছেন, যে রাজ্যে 2011 সালের আগে যত না মানুষ রেশন পেত, এখন রেশন পাওয়ার পরিমাণ বেড়েছে, এখন বেশি লোককে রেশন দিচ্ছি। এই রেশনটা কে নেয়? যে স্বাবলম্বী নয়, সে সরকারি রেশন নিয়ে তার জীবনটা চালায়। আমি রেশন নিই না কেন? আমি স্বাবলম্বী বলে। আমার মতো অনেকে রেশন নেয়নি, তারা স্বাবলম্বী বলে। তাহলে স্বাবলম্বীর সংখ্যা কমে যাচ্ছে, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এখন রেশন নেওয়ার সংখ্যা বাড়ছে। এইটা হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। একেবারে বৃহস্পতিবার রায় দিল, তারা পরিবার ফের হাইকোর্টে এসছে, এই যে বারবার হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয় বিচারাধীন বিষয়, এবং আজকে আপনারা জানেন বৃহস্পতিবারও ওই মামলা নাও হতে পারে, কারণ ওই পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, সৌরভ মণ্ডলকে যে হ্যাকেল করেছিল, আমরা কিন্তু তাহলে অল অ্যালং হাওড়া কোর্টের সময় আপনারা যেরকম আন্দোলন দেখেছিলেন, সমস্ত কোর্ট বন্ধ, আমরা কিন্তু সেই পথেই হাঁটবো। সুতরাং এই বিষয়টা আজকে না হয় বৃহস্পতিবার হবে, বা সামনের সপ্তাহের মধ্যে যদি এই ঝামেলা মিটে যায় হবে, কিন্তু আমি আশা করব যেন যে পুলিশ অফিসার বলছেন যে ঘর থেকে মামলা সরে যাওয়ার জন্য স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি, সেই ঘটনা যেন না হয়, এবং কঠিন এবং কঠোর অর্ডার
যেন পুলিশ দেন। কিন্তু পাশাপাশি এই মামলা নিয়ে যথেষ্ট বিতর্কেরও জায়গা রয়েছে। যদি আইনি প্রক্রিয়াগতভাবে দেখেন, যেদিন আসামি বেল পেয়েছে তার 4 দিন পর মারা গেছে চিত্তরঞ্জন হসপিটালে। আপনাদেরকেই তার বাড়ির লোক এসে বলেছে চিত্তরঞ্জনে 7 থেকে 8 ঘন্টা বিনা চিকিৎসায় বারান্দায় ফেলে রাখা হয়েছিল। সুতরাং শুধু পুলিশকে দায়ী করা বা শুধু প্রশাসনকে দায়ী করা তার মৃত্যুর জন্য এটাই সঠিক কিনা সেটাও খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। তার দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছে, সেই রিপোর্টও আশা করছি হাইকোর্টে জমা পড়বে। মামলার যা বিচার হবে সেটা আমাদের চোখের সামনে আসবে। আর মাত্র কয়েকদিনের ব্যাপার। দেখুন আজকে শুধু বৃহস্পতিবার দেখুন বড় মামলা বলে আপনারা সেই ব্যাপারটা বলছেন, অন্যান্য যত মামলা, আমারও মামলা ছিল অন্য ঘরে, সেই মামলাও পিছিয়ে সামনের সপ্তাহে চলে গেছে। তাহলে সেই মামলাটাও একটা জমি দখলের মামলা ছিল। তাহলে আমি এইটা মনে করি যে আজকের যে ঘটনা, এটা জজ সাহেবরা হয়তো আমাদেরকে তারা মনে করেছেন যে এটা একটা সঠিকভাবে আমরা যে প্রতিবাদ করছি, তারাও কারণ চিফ জাস্টিস অলরেডি ব্যবস্থা নিতে বলেছেন এবং আমরা এই ঘটনার যথেষ্ট প্রতিবাদ করি। কারণ সৌরভ মণ্ডলের হাতে যেভাবে গায়ে হাত পড়েছে, পুলিশ প্রশাসনের কোনো অধিকার নেই কোনো একজন আইনজীবীকে এইভাবে হ্যাকেল করা, হেনস্থা করা বা তার গলা টিপে ধরা বা তাকে চড় মারা। ঘটনা যাই হয়ে থাক না কেন, আমি এই ঘটনার প্রতিবাদ করছি এবং এই ঘটনার প্রতিবাদে বার যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে 100% সমর্থন করি। শুধু আজকের আপনার হাইলাইটেড মামলা পিছিয়ে গেছে বলে আপনার সেইটা নয়, আজকে বহু মামলাই সামনের সপ্তাহে বা পিছিয়ে গিয়ে অন্য দিন করা হয়েছে, যেগুলো অন্যান্য যেগুলো মামলা সারা হাইকোর্টে নর্মাল রোস্টারের মামলা। সুতরাং আমি আপনাদের এইটুকু বলছি যে হাইকোর্ট কিন্তু এখনো মানুষের শেষ ভরসা এবং আমি আশা করব সমস্ত অন্যায়ের বিচার মানুষ এখান থেকে পাবে। আবু সিদ্দিকীর পরিবার যথেষ্ট ভালো, তারা অর্ডার পাবেন এবং পাশাপাশি আমার মনে হয় যে ঘটনা সৌরভ মণ্ডলের সাথে হয়েছে সেক্ষেত্রে পুলিশ অফিসার সাসপেনশন থেকে শুরু করে আরো যা আইনি কার্যকলাপ সেগুলো যদি অলরেডি আমি শুনতে পেলাম যে সিনিয়র দাদা বললেন যে অলরেডি এসপি একটা ব্যবস্থা নিয়েছে, যদি না নেয় হাইকোর্ট থেকে বাকি ব্যবস্থা করার জন্য আশা করি চিফ জাস্টিস বলুন না, আপনি ইলেকট্রিসিটির বিল দিল্লিতে কত আছে, কোথায় কত আছে? আজকে বাংলার মানুষ এত টাকা বিল দেবে কেন? আজকে আমি বলবো হাওড়া কলকাতা যে সিএসসি আছে, একটা প্রাইভেট কোম্পানি ব্যাংকের হাতেদের কেন ছেড়ে দেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট টেক ওভার করে নিচ্ছে না কেন? প্রাইভেটাইজেশনকে আপনি উৎসাহ দিচ্ছেন কেন? বাংলার ছেলেরা বাঙালিরা নিজের দেশে নিজের রাজ্যে কাজ পাচ্ছে না, কিন্তু অন্যরা কাজ পাচ্ছে, আপনি বাঙালিদেরকে আপনি কাজ দিচ্ছেন না। এর জবাব কে দেবে? মালদা উত্তরবঙ্গে আমি যদি মালদা ডিস্ট্রিক্টে আমবুজা থেকে বিভিন্ন ফ্যাক্টরি হয়েছে, বেহুলা নদী দূষিত হয়ে যাচ্ছে, কিন্তু ওখানকার ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরের লোক কাজ পাচ্ছে। এগুলোর বিরুদ্ধে আওয়াজকে তুলবে। আপনি বলছেন বাংলা বাঙালি বহিরাগত হটাও, এইসব যে বলছেন এগুলো ডায়লগ বাজি। এই ডায়লগ আপনার কেউ খাবে না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে সঠিক নিয়তে এবং সঠিক সংকল্প নিয়ে আপনি বাংলা বাঙালির কাজ করবেন। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে।